শুধু ২৪ নয়, গত ১৬ বছরের আন্দোলনের ইতিহাস তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে এখনও দোলাচল চলছে। দেশকে ব্যর্থ রাষ্ট্র করতে না চাইলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। রাজধানীর একটি হোটেলে ২৪-এর গণ অভ্যুত্থানে বিএনপি শিরোনামে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ফখরুল বলেন, একদিকে হাসিনার রায়, অন্যদিকে মব ভায়োলেন্স। শেখ হাসিনার বিচারকে ভিন্ন খাতে নিতে চক্রান্ত করছে একটি মহল। এ সময় শেখ হাসিনার রায় ঘিরে মব সৃষ্টি করাকে অশুভ আলামত হিসেবে উল্লেখ করেন তিনি। আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে বন্ধুগণ। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করি, লড়াই করি, আমরা যারা প্রাণ দিয়েছে আমাদের ছেলেরা, আজকে কোনো একটা মহল অত্যন্ত সচেতনতার সঙ্গে, অত্যন্ত ধূর্ততার সঙ্গে, চালাকির সঙ্গে সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা এটা আমাদের দেখা উচিত। ২৪-এর যে ছাত্র গণ অভ্যুত্থান, এই ছাত্র গণ অভ্যুত্থানের যে ফসল, এটাকে যেন আমরা এই দেশের মানুষের কাজে লাগাতে পারি। আপনি আপনার কথা বলবেন, সেটাকে আমি সহ্য করব না, পিটিয়ে দেব, আপনার মব ভায়োলেন্স তৈরি করব, কিছু মানুষ তৈরি করে বলবো যে ভেঙে দাও, চুরিয়ে দাও, তাকে মেরে ফেলো পিটিয়ে। দিস ইজ নট ডেমোক্রেসি। ডেমোক্রেসির মূল কথা হচ্ছে যে আমি তোমার সঙ্গে একমত না হতে পারি, কিন্তু তোমার মত প্রকাশের যে স্বাধীনতা, তাকে আমি আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব। দ্যাট ইজ ডেমোক্রেসি। সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর থেকেও গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর আচরণবিধি মানা বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামী ও এনসিপি সহ 7টি দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে এই মন্তব্য করেন সিইসি। তিনি আরও বলেন, ভোটারদের আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে আসতে রাজনৈতিক নেতাদের উৎসাহিত করা উচিত। এ সময়ে জামায়াতে ইসলামীর নেতারা বলেন, নির্বাচনের দিন হতে যাওয়া গণভোট নিয়ে ইসির সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই। আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, জোটের প্রতীকে কেউ নির্বাচন করতে চাইলে তাতে বাধা দেওয়া উচিত নয়। আর এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে আরেকটি গণ অভ্যুত্থানের সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিএনপি, বিজেপি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বিআরপি ও বাসদ মার্ক্সবাদীর সঙ্গে মতবিনিময় করবে ইসি। There is a convergence in the objectives around the national election. সুতরাং আমাদের উদ্দেশ্য লক্ষ্য কিন্তু এক। এই আচরণবিধিটা খসড়া যখন আমরা করি, বিভিন্ন পলিটিক্যাল পার্টির মতামত পর্যালোচনা করে এটা আমরা চূড়ান্ত করেছি। এটা চূড়ান্ত এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। যেটা কনস্ট্রাকটিভ বাংলাদেশের কথা আমরা যে বলছি, এটাকে সামনে রেখে, কিন্তু এটাকে আমার বিবেচনায় সকল ক্ষেত্রেই প্রযোজ্য করা উচিত। Let it be discussed in every district. এটাই নতুন প্রজন্মের মানুষের কাছে ইনোভেটিভ কিছু আইডিয়া দিবে আর কি। আপনাদের এই আচরণবিধিতে গতকালকেও এটা আমরা দেখতে পেলাম না যে প্রবাসীরা ভোট দেবে, সব সিস্টেম বললেন। তাহলে গণভোটে সে কিভাবে ভোট দেবে? গণভোটের ব্যাপারে প্রবাসীদের ভোটের তাদের তো ব্যালট আলাদা, সিস্টেম আলাদা, একই সিস্টেমে কিভাবে তারা ঢুকবে? এই নির্বাচনের মধ্যে দিয়ে আপনারা এমন একটা প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখবেন যাতে করে পরবর্তীকালেও সেটা একটা দৃষ্টান্ত এবং অনুসরণযোগ্য একটা জায়গা দাঁড়ায়। নির্বাচন কমিশনে আছেন সহকর্মী ফারজানা আক্তার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক সম্পর্কে জানতে যুক্ত হব তার সাথে। ফারজানা, বিএনপি সহ বাকি দলগুলোর বৈঠক কখন, আর সকালের বৈঠকে আর কি বললেন রাজনৈতিক দলগুলোর নেতারা? অদিতি, সকালে 7টি দলের সাথে নির্বাচন কমিশনের সংলাপ হয়েছে এবং এখন দুপুর 2টায় আরও 6টি দলের সাথে সংলাপ শুরু হওয়ার কথা। এবং আমরা দেখছি কিন্তু রাজনৈতিক দলের প্রতিনিধিরা ইতিমধ্যে এসেছেন, বিএনপির প্রতিনিধিরা এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই সংলাপ শুরু হবে। এবং সকালে জামায়াত, এনসিপি সহ যে 7টি দল সংলাপ করেছে, সেখানে আসলে মূলত এবারের নির্বাচনের আচরণ বিধি নিয়ে মূলত আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন তাদের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আচরণ বিধিমালায় কি কি মানতে হবে এবং
আচরণ বিধিমালায় কি কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো উত্থাপন করেছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলো সেই আচরণ বিধিমালার উপর তাদের নিজেদের মতামত দিয়েছে এবং এক্ষেত্রে আমরা দেখেছি জামাতের পক্ষ থেকে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে সম্প্রতি সময়ে যে প্রশাসনের যে একটি রদবদল সেটিকে তারা অস্বাভাবিক বলছে এবং তারা যেমনটি দাবি করছেন যে তফসিলের পর প্রশাসনের রদবদলে যাতে আসলে লটারি সিস্টেম ব্যবহার করা হয় এবং তাই এরপর আমরা দেখেছি গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি যেমনটি বলেছেন যে জোটে যারা ভোট করবে তাদের দলীয় নিজেদের প্রতীকেই ভোট করতে হবে, এমন কোনো বাধা নিষেধ যাতে না রাখে। আমরা কিন্তু দেখেছি এর আগে যখন আরপিও সংশোধন করা হয়েছে এবার কিন্তু বিগত সময়ের মতো জোটে অন্য দলের প্রতীকে ভোট করার বিধান নেই, অর্থাৎ এবার নিজেদের প্রতীকে ভোট করতে হবে। এটির বিপক্ষে আসলে কথা বলেছে জোনায়েদ সাকি এবং এই পদ্ধতিকে আবার সমর্থন করেছে এনসিপি এবং এনসিপি যেমনটি বলছে যে এই পদ্ধতি যাতে নির্বাচন কমিশন রাখে। পাশাপাশি এনসিপি এবং গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে গণভোটের জন্য আলাদা বুথ রাখতে হবে, পাশাপাশি গণভোটে যাতে আলাদা করে নির্দেশনা দেওয়া হয়, কারণ এখন পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা দেখেছি গণভোট নিয়ে তেমন কিছু বলা হয়নি অফিসিয়ালি এবং দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে একই দিন যেহেতু সংসদ নির্বাচন এবং গণভোট হবে সেক্ষেত্রে যাতে গণভোট নিয়ে আলাদা দিক নির্দেশনা দেওয়া হয় এবং নির্বাচন কমিশন হয়তো সেটি খুব তাড়াতাড়ি দিয়ে দিবে। এবং সংলাপ এই মুহূর্তে আমরা দেখছি যে নির্বাচন কমিশনের দলের প্রতিনিধিরা আসছে এবং দ্বিতীয় পর্যায়ের সংলাপ শুরু হতে যাচ্ছে এবং এনসিপির পক্ষ থেকে আরেকটি কথা বলা হয়েছে সেটি হচ্ছে ইসির শপথ সংবিধানের প্রতি হতে হবে, কোনো রাজনৈতিক দলের পক্ষে যাতে না হয়। এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি যে ছোট দলগুলো ছিল তারা বারবারই কিন্তু দাবি করেছিলেন যে নির্বাচনে যে বড় দলগুলো সেগুলো আসলে ছোট দলগুলোকে এক প্রকার ভয়ভীতি দেখায় বা নির্বাচনী ডামাডোল শুরু করে, সেটি যাতে এবার না হয়। ইসির পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে যে এই ধরনের কোনো কিছু এবার হবে না। পাশাপাশি এছাড়াও যে দলগুলো রয়েছিল তারাও কিন্তু বলছে যে নির্বাচনে কালো টাকা এবং পেশি শক্তির ব্যবহার যাতে না হয় এবং এনসিপির পক্ষ থেকে আরেকটি দাবি করা হয়েছিল যাতে ভোটের দিন যাদের বয়স 18 হবে তাদেরকেও যাতে সুযোগ দেওয়া হয়। তো আপনি দেখতেই পাচ্ছেন অদিতি, এখন সংলাপ শুরু হতে যাচ্ছে। দ্বিতীয় পর্যায়ে সংলাপে বিএনপি সহ আরো 6টি দল অংশগ্রহণ করবে এবং সংলাপ শুরু হলে আমরা আসলে আরো বিস্তারিত জানাতে পারবো। এই নিশ্চয়ই ফারজানা, তখন নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে আরো তথ্য জানতে পারবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। নির্বাচন কমিশন থেকে সহকর্মী ফারজানা আক্তার যুক্ত ছিলেন এতক্ষণ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর বিজয় দিবসের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে মহান বিজয় দিবস 2025 উদযাপন উপলক্ষে দিবসের কর্মসূচি অনুযায়ী সার্বিক নিরাপত্তার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। উপদেষ্টা জানান, কোনো কর্মসূচিতেও পরিবর্তন নেই। আগে যেভাবে সব কর্মসূচি হয়েছে এবারও সেভাবে হবে, শুধু গত বছরের মতো এবার প্যারেড হবে না। প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই। রায় দেওয়ার পরে কোনো রকমের অস্থিরতার সৃষ্টি হয় নাই এবং বিজয় দিবসেও কোনো রকমের অস্থিরতার কোনো সম্ভাবনা নাই। কোনো কর্মসূচিও কোনো ধরনের পরিবর্তন নেই, সব কর্মসূচি একই হবে, বরঞ্চ আগের থেকে আরো বেশি হবে। শুধু গতবারও আমাদের প্রেড হয় না, এবারও আমাদের প্রেড হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসব মুখর ও আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন। বুধবার দুপুরে মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামের আয়োজিত কোর্স 2025 গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। তিনি জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে বলেন, সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং এই কারণে তাদের ভূমিকা প্রশংসনীয়। অনুষ্ঠানে বাংলাদেশ সহ 24টি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসারদের মধ্যে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। দাবি না মানলে বিকেলেই সচিবালয়ে ঘেরাওয়ের আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। দেশে প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তি সহ 5 দফা দাবিতে তারা এই কর্মসূচি দিয়েছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে 25তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালনকালে তারা এই আলটিমেটাম দেয়। এ সময় তারা বলেন, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে তাদের দাবি মেনে নেওয়ার বিষয়ে আলোচনাও চলছে। দাবি আদায় না হলে মার্চ টু সচিবালয় কর্মসূচিরও ঘোষণা দেন শিক্ষকরা। রাষ্ট্র তাদের দায়িত্ব নেয়, পরিবার তাদের দায়িত্ব নেওয়ার ক্ষমতা নেয়, সমাজে তারা উপেক্ষিত, মানুষের কাছে তারা লাঞ্ছিত। সেই সন্তানদেরকে গভীর যত্নে ভালোবাসা দিয়ে এই শিক্ষকরাই আপনারা। এ বিষয়ে আরো খবর জানাতে প্রেস ক্লাব থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন হোসাইন।
মামুন, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের কর্মসূচির সবশেষ খবর কি আছে জানাবেন? আমি এখন আছি প্রতিবন্ধী বিশ্ববিদ্যালয়ের যে অবস্থান কর্মসূচি সেখানে অবস্থান করছি। তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন 25 দিন যাবৎ, কিন্তু তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা যেটা বলছেন, তারা দাবি আদায় না হলে তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করতে থাকবেন। এছাড়া তাদের যে একটা সচিবালয় ঘেরাও কর্মসূচি ছিল সেটা কিন্তু তারা স্থগিত করেছে। তারা মন্ত্রণালয় থেকে 3 দিন সময় চেয়ে নেওয়ার কারণে তারা কিন্তু তাদের যে সচিবালয় কর্মসূচি ঘেরাও কর্মসূচি ছিল সেটা কিন্তু তারা স্থগিত করেছে। তারা এখন এইখানে অবস্থান কর্মসূচি পালন করবে। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই কর্মসূচি চালিয়ে যাবেন। এর আগে কিন্তু তারা মার্চ টু যমুনা কর্মসূচি তারা করেছিল। তারা যমুনার দিকে যখন যাচ্ছিল তখন কিন্তু তাদের কিন্তু পুলিশ আটকে দেয় এবং তাদের কিন্তু লাঠিচার্জ করে তাদেরকে কিন্তু আবার প্রেস ক্লাবের সামনেই অবস্থান কর্মসূচি তারা পালন করে। আমরা এখন প্রতিবন্ধী বিশ্ববিদ্যালয়ে তাদের আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে আমরা 23তম আন্দোলনের আজকে 25 দিন অবস্থান করছি এখানে। আমাদের এই অবস্থানটা শান্তপূর্ণভাবে হচ্ছে। আপনারা দেখেছেন বিভিন্ন সময় আমরা বোখা মিছিল রেখেছি, বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদী মিছিল রেখেছি। আমরা শেষ অবধি সচিবালয়ে ঘেরাও করেছি, লং মার্চ টু সচিবালয় রেখেছি এবং লং মার্চ টু যমুনা রেখেছি। আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটা ফরওয়ার্ডিং চিঠি হয়েছে, সেটা মন্ত্রণালয়কে, যেহেতু আমাদের কাজটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায়, ওনাকে নির্দেশনা দিয়ে চিঠিটা করা হয়েছে স্বীকৃত এমপি প্রদানের। কিন্তু উনি যেমনটি বলছিলেন যে ওনাদের যে কর্মসূচি ছিল সেটা কিন্তু 3 দিনের সময় চাওয়ার কারণে আজকে কিন্তু সেই কর্মসূচি বাতিল করেছে। তারা পরবর্তীতে যদি দাবি আদায় না হয় তারা কিন্তু আবার সচিবালয় ঘেরাও। মামুন, আপনার কাছ থেকে আমরা জেনে নিয়েছিলাম বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের কর্মসূচির খবর জানছিলাম। দর্শক, আমরা এতক্ষণ আশুলিয়া থানার সাবেক ওসি সায়েদের সরাসরি নির্দেশে এএসআই বিশ্বজিৎ ও অন্য ইউনিট থেকে আসা পুলিশ সদস্যরা ছাত্র জনতাকে গুলি করে। পরে ওসির নির্দেশেই পেট্রোল ঢেলে মরদেহ পুড়িয়ে দেয় তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ রাজসাক্ষী এসআই শেখ আফজালুল হকের জবানবন্দিতে এমন তথ্য উঠে এসেছে। শেখ আফজালুল হক সকালে ট্রাইব্যুনাল 2-এ সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন। ওসি সায়েদের নির্দেশে মরদেহ প্রথমে ভ্যানে, পরে পুলিশের পিকআপ ভ্যানে ওঠানো হয় বলে তার জবানবন্দিতে তিনি বলেন। এর আগে সকালে আশুলিয়ায় হত্যা মামলা ও চাংখারপুলে নিহত আনাস সহ 6 জনকে হত্যা মামলার আসামিদের সাক্ষ্য নেওয়া হয়। ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সৈকত সাদিক, তার কাছ থেকে জানবো বাকি তথ্য। সৈকত, ট্রাইব্যুনালের মামলা দুটির সবশেষ তথ্য জানাবেন। ওদিকে আপনি জানেন যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এবং 2 দুটোতেই দুটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয়েছে। এবং ট্রাইব্যুনাল 2-এর কথা যদি বলি, সেখানে 5 আগস্ট যেদিন শেখ হাসিনার পতন হয়, ওই দিনে আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর তাদের যে মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই ঘটনা দায়ের করা মামলাটিতে আজকে এই মামলায় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরে তিনি আসামি থেকে সাক্ষী হয়েছে শেখ আফজালুল হক। তিনি জবানবন্দি দিয়েছেন এবং তার জবানবন্দিতে তিনি দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন ওই দিন ওসি সায়েদের নির্দেশনা কিভাবে এই হত্যাকাণ্ড কারা চালিয়েছেন এবং পরে পেট্রোল দিয়ে কিভাবে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন। এর বাইরে এই মামলার যে অন্য যে আসামিরা আছেন তার আইনজীবীরা তাকে জেরা শুরু করেছেন। আর ট্রাইব্যুনাল 1-এ যদি বলি, আজকে চাংখারপুলের যে মামলাটি, সেই মামলা একেবারে শেষ সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা মুনিরুল ইসলাম, তিনি জবানবন্দি দিয়েছেন এবং তাকে জেরার কাজটা সেটা আগামী রোববার হবে এবং ট্রাইব্যুনাল 2টির কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এবং এর বাইরে আরেকটি মেসেজ হচ্ছে, এখন পর্যন্ত ট্রাইব্যুনাল 2 অস্থায়ী এজলাসে কার্যক্রম চলছে এবং সেটা আগামীকাল থেকে এখানে যে স্থায়ী ট্রাইব্যুনাল নির্মাণ করা হয়েছে ট্রাইব্যুনাল 2, সেটা ট্রাইব্যুনাল 2 প্রধান বিচারপতি কালকে উদ্বোধন করবেন। এরপর থেকে ট্রাইব্যুনাল 2-এ এই মামলা কার্যক্রম চলবে। এর বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে যে, আপনি জানেন যে শেখ হাসিনার মামলাটি রায় দেওয়া হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ রায়টা কবে নাগাদ প্রকাশ হবে এবং সেটা হাতে পাওয়ার পর 3টি জায়গায় যাবে। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে যাবে, এর
এর বাইরে আসামি পক্ষের যে আইনজীবী যে রাজসাক্ষী হয়েছেন চৌধুরী মামুন, তার আইনজীবীর কাছে একটি কপি যাবে এবং একটি কপি যাবে প্রসিকিউশনের কাছে। তবে এখন পর্যন্ত এই রায়ের কপি রেজিস্ট্রার কার্যালয়ে আসেনি। সেটা কিছুক্ষণ আগেই যে রেজিস্ট্রার তিনি গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলছেন 2-1 দিনের মধ্যে যদি রেজিস্ট্রার কার্যালয়ে সেটা চলে আসে, এরপর তারা সেইগুলো যেখানে পৌঁছে দেওয়ার সেখানে তারা পাঠাবেন। সব মিলিয়ে অদিতে আমার কাছে আজকের মতো ট্রাইব্যুনালের এই হচ্ছে এখানকার সর্বশেষ তথ্য। ধন্যবাদ সৈকত, আপনার কাছ থেকে আজকের মামলাগুলোর খবর জেনে নিচ্ছিলাম আমরা। দর্শক, সহকর্মী সৈকত সাদিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন এতক্ষণ। অবিশ্বাস্য হলেও এই নগরীতে প্রায় 1.25 লাখ মানুষের জন্য মাত্র একটি পাবলিক টয়লেট বা গণশৌচাগার। এসব টয়লেটও পরিণত হয়েছে ব্যবসা কেন্দ্রে। ফলে দিন দিন এই শহর বাসযোগ্যতা হারানোর রেকর্ড করছে। বিশেষজ্ঞরা বলছেন এতে পরিবেশ দূষণের পাশাপাশি রোগবালাইয়ের ঝুঁকিতে পড়ছে নগরবাসীর জনস্বাস্থ্য। এমন পরিস্থিতিতে জনসচেতনতার জন্য আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব শৌচাগার দিবস। মামুন হুসাইনের প্রতিবেদন, ছবি তুলেছেন দুর্লভ মজুমদার। জাতিসংঘের একটি সংস্থার হিসেবে রাজধানীতে 2,39,00,000 মানুষের বাস, যেখানে 2/3 মানুষই প্রতিদিন ঘরের বাইরে যাচ্ছেন নানা প্রয়োজনে। এসব মানুষের জন্য ঢাকায় 2 সিটি কর্পোরেশন মিলিয়ে পাবলিক টয়লেট আছে মাত্র 167টি। অর্থাৎ নগরীতে চলাচল করেন এমন প্রায় 1.25 লাখ মানুষের জন্য পাবলিক টয়লেট আছে মাত্র একটি। পাবলিক টয়লেট আমাদের প্রচুর দরকার। পাবলিক টয়লেট নাই বললেই চলে, আর যেগুলো আছে সেগুলো খুবই নোংরা, যাওয়ার মতো অবস্থা না। বাথরুমটা মানে এত নোংরা, মানে যা বলার কোনো ভাষাই নেই আমার। প্রতিদিন শত শত মানুষ আসে, প্রস্রাব করতে 10 টাকা নেয়, ওয়াশরুম করতে 15 টাকা নেয়, কিন্তু পরিবেশ একদম বাজে। এটা তো চাইনিজ অনেক ব্যবসায়িক আসে। এক মহিলা আসছিল কিছুদিন আগে, উনি ওয়াশরুমে ঢুকছিল, ঢুকার পর এটার পরিবেশে মানে উনি বমি করতে করতে অজ্ঞান হয়ে গেছে। ভিতরে গেলে অন্ধকারে ওয়াশরুমে ঢোকা যায় না, ওয়াশরুমের গেটগুলো এত বাজে, মানে আপনি যে ধরবেন ওই সুযোগ নাই। পাবলিক টয়লেটের সংকটে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন নারীরা। আমাদের এখানে আশেপাশে কোনো টয়লেট নেই। এই পাশে একটা হোটেল আছে, কখনো বলি যে আমরা চা খাবো, এই বলে ওখানে ঢুকে আমরা আমাদের টয়লেটের কাজ সেরে আসি। এটা যখন তখন আমরা যেখানে সেখানে সারতে পারি না। এর জন্য আমাদের আশেপাশে কিছু জায়গা নিতে হয়, যেমন হসপিটাল, ক্লিনিকে। আমরা মহিলা, আমাদের প্রথম সমস্যা হইল টয়লেটের ব্যাপারে। পাবলিক টয়লেটে যাওয়া তো আমাকে সম্ভব না মহিলাকে। সবার জন্য পর্যাপ্ত এবং উপযুক্ত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। এই বিষয়ে আসলে অনেক প্রতিষ্ঠান কাজ করছে, কিন্তু আমার মনে হয় যে কাজের পরিধিটা আরও বাড়ানো প্রয়োজন। আর পাশাপাশি যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে যে অল্প যে কিছু সংখ্যক পাবলিক টয়লেট সম্প্রতিকালে হয়েছে সরকারি বেসরকারি উদ্যোগে, সেটা সম্পর্কেও আরেকটু প্রচারণা করা, যেন নারীরা জানতে পারে যে আশেপাশে কোথায় পাবলিক টয়লেট আছে। বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোও নগরবাসীর পাবলিক টয়লেটের সংকট নিয়ে কাজ করছেন। তারা বলছেন এ খাতে রাষ্ট্রকেই ভূমিকা পালন করতে হবে। দেখার জন্য রেগুলেটরি বডি থাকতে হবে, যাতে তারা পানিশমেন্টের ইস্যু থাকে, যাতে তারা এটা মেনটেন করে। অনেক দেশে আছে কোনো পাবলিক টয়লেট নেই, এটা আছে রেস্টুরেন্টে। সো পাবলিক টয়লেট খোঁজার জন্য কোনো সময় নষ্ট করার কিছু নেই। পাশে যে রেস্টুরেন্ট, যে পাম্পের স্টেশন, ফিলিং স্টেশন সব জায়গায় আছে, ওয়েল মেনটেন রাখছে এবং পাবলিক সেটাকে অ্যাক্সেস করছে। তার জন্য গভর্নমেন্টের আলাদা কোনো রিসোর্স অ্যালোকেশনের প্রয়োজনও নাই, শুধু তার গাইডেন্স, তার নজরদারি দরকার। স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসাবে সময়মতো ওয়াশরুম ব্যবহারের পরামর্শ দেন চিকিৎসকরা। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি ইউরিনে ইনফেকশনটা খুব বেশি হচ্ছে দীর্ঘ সময় ইউরিনটা হোল্ড করার জন্য, এবং এই ইনফেকশনটা আমরা খুব সাধারণ মনে করি হয়তোবা, কিন্তু এখান থেকে বড় একটা বিপদ হতে পারে যে কিডনি ফেইলুর হয়। যে আমরা দীর্ঘমেয়াদী কিডনির যে ফেইলুরটা হয়, অনেক ক্ষেত্রে 7% ক্ষেত্রে আমরা দেখতে পাই ইউরিনে ইনফেকশনের জন্য। পাবলিক টয়লেটের সংখ্যা বাড়াতে আরও উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। মামুন হুসাইন, 71, ঢাকা। দুনিয়ায় বিচিত্র দিবসের অভাব নেই, কিন্তু পুরুষদের নিয়ে যে দিবস আছে এটাই বা কতজন জানেন? আয়োজন তো বহু দূরের কথা। তবুও আজ 19 নভেম্বর বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক পুরুষ দিবস। আর যথারীতি বাঙালি সমাজে এই দিবস পালন নিয়ে পক্ষে ও বিপক্ষে আছে মত। সংগ্রামে সামনে থাকা আর আবেগে নিজেকে লুকিয়ে রাখা পুরুষের অদ্ভুত এক জীবনযাপনের গল্প শোনাচ্ছেন শাহনাজ শারমিন।
পুরুষের চরিত্র কেন কঠোর ও আধিপত্যবাদী হতে হবে, পুরুষ কেন কাঁদতে পারবে না, বা পুরুষের কেন আবেগী হতে যত মানা? কারণ জন্মের পর থেকেই ছেলে শিশুদের কি শেখানো হয় তুমি ছেলে কাঁদবে না, মেয়ে হয়ে গেলে নাকি? সোসাইটি যেভাবে আর কি ম্যাসকিউলিনকে ডিফাইন করে যে তাকে হচ্ছে শক্তপোক্ত থাকতে হবে, সে ভেঙে পড়লে চলবে না, এরকম কিছু ছকে আসলে পুরুষ বাধা। আমরা আসলে কখনো লিঙ্গীয় বিচারের ঊর্ধ্বে ডিসক্রিমিনেশনটা যে সবার জন্য সমান হতে পারে এটা কখনো আমরা চিন্তা করি নাই। আমরা যে বঞ্চিত বা আমরাও যে মার্জিনালাইজড, সবসময় বলা হয় যে প্যাট্রিয়ার্কি সোসাইটিতে পুরুষ কর্তৃক নারীর যে নিষ্পেষণ, আমরা পুরুষ সবসময় একরকমভাবে আমাদের জীবন পার হয়, আলাদা করে হাইলাইট বা ফোকাস হওয়ার আমরা মনেই করি না যে কিছু দরকার বা প্রয়োজন আছে। কষ্ট পেলে চুপ থাকা, সর্বদা মুখে হাসি আর নিজের দুর্বলতা আড়ালে রাখা সমাজের একমুখী দৃষ্টিভঙ্গিতে পুরুষের মানসিক স্বাস্থ্য প্রশ্নের মুখে দাঁড়িয়েছে বলছেন মনোবিজ্ঞানী। তারা অবসাদ, আত্মবিশ্বাস হারিয়ে দীর্ঘস্থায়ী মানসিক সমস্যার মধ্যেও নীরব থেকে সংকটে লড়াই করে যান একা। আমরা এমনভাবে একটা রোলে সেট করে দিয়েছি সমাজ, যে পুরুষ আসলে খুব শক্তিশালী, ভেঙে পড়তে পারবে না, তার কোনো যে আবেগীয় বিষয় সেগুলোকে সে প্রকাশ করতে পারবে না। সেগুলোকে অবদমন করতে করতে একসময় এমন হয়ে দাঁড়ায় যে কোনো কোনো ক্ষেত্রে এই পুরুষটি একজন অত্যাচারী হয়ে দাঁড়াতে পারে। এই পুরুষটি জানে না কিভাবে যে সমাজে বা তার পরিবারে যখন একটা আবেগীয় অবস্থা তৈরি হচ্ছে তখন কিভাবে সেটাকে সে ম্যানেজ করবে, এবং এই পরিস্থিতিতে কিন্তু সম্পর্কগুলো ক্ষতিগ্রস্ত হয়। ৯০ দশকের শুরু থেকেই বাংলাদেশে বিভিন্ন দিবস পালন করা শুরু হয়। এর মধ্যে অন্যতম নারী দিবস। একই সাথে পুরুষ দিবসের আলোচনা চললেও হালে তেমন পানি পায়নি। পুরুষতান্ত্রিক এই সমাজে নারী দিবস পালনের আদি প্রেক্ষাপটের সাথে পুরুষ দিবসকে এক করার পক্ষপাতী নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। নারী দিবসের যে প্রেক্ষিত, যেভাবে নারী পৃথিবীর সর্বক্ষেত্রে হাজার বছর ধরে নির্যাতিত, নিপীড়িত হয়েছে, পুরুষ আসলে কখনো এটা হয়নি। সুতরাং পুরুষের জন্য আলাদা করে কোনো দিবসের দরকার নেই। পুরুষকে সেলিব্রেট করার জন্য যেভাবে এটাকে দেখা হয়েছে বা যেভাবে এটা ঐতিহাসিকভাবে তৈরি হয়েছে, এটা কিন্তু ইনডিরেক্টলি নারী দিবসকে একভাবে আপনি বলতে পারেন যে আন্ডারমাইন করার জন্যই করা হয়েছে। সুতরাং এই ধারণার সাথে আমি একেবারেই একমত না। সমস্যাটা হচ্ছে যে আমাদের এখানে আমরা পুরুষ হয়ে ওঠার যে প্রক্রিয়াটা আমাদের সমাজ তৈরি করে দেয়, সেটা আসলে পুরুষদেরকে অত্যাচারী করে তোলে। পুরুষদের নিয়ে গবেষণা সেন্টারের নির্বাহী পরিচালকের আছে ভিন্ন মত। বলছেন, পুরুষের জীবনের গভীর বাস্তবতা, অভ্যন্তরীণ সংগ্রাম এবং চাপ ঢাকা পড়ে নিঃসঙ্গতার পর্দায়। তাই পুরুষের স্বাস্থ্য, মানসিক উন্নয়নের সাধনে প্রয়োজন আছে দিবসটি পালনের। তাদের শোনাতে হবে মানুষ হওয়াটাই সবচেয়ে বড় পরিচয়, লিঙ্গ নয়। পুরুষ দিবস অবশ্যই আমি বিশ্বাস করি যে একটা ভালো ফলাফল নিয়ে আসবে, কিন্তু এটা একমাত্র সমাধান নয়। নারী যখন শিক্ষিত হয়েছে কিংবা নারী যখন অর্থ রোজগার করছে, তখন কি আসলে আমরা দেখেছি যে সহিংসতা কমেছে? সহিংসতা কিন্তু কমে, সহিংসতা বরং বেড়ে গেছে। কারণ সেই নারীকে গ্রহণ করার মতন পুরুষ কিন্তু আমরা তৈরি করতে পারিনি, আমাদের সমাজে ছিল না। নারীর পাশাপাশি দাঁড়ালে, ঘরের কাজ করলে, নারীর পাশাপাশি না, মানে নিজে থেকে যদি ঘরের কাজ করে, তাতে আসলে পৌরুষের কোনো কিছু কমে যায় না। এটা তাকে পুরুষ হিসাবে কোনো অংশে কম করে গড়ে তোলে না। দিবসের বিতর্ক থাকলেও প্রতিবছর বাংলাদেশে দিনটি পালন করে যাচ্ছে পুরুষ অধিকার ফাউন্ডেশন। সমাজের কাঠামো পুরুষকে শুধু দায়িত্ব পালনের যন্ত্রে পরিণত করে ফেলেছে, যেখানে তার মানবিক অনুভূতির কোনো স্বীকৃতি নেই। তারা বলছে, পুরুষ নানাভাবে নীরবে নির্যাতিত হচ্ছে। আমাদের কাছে অনেক পুরুষ আসতেছে নির্যাতনের শিকার, কিন্তু পুরুষ নির্যাতন একটা সেন্সিটিভ বিষয়। কারণ এটা যদি কারো কাছে প্রকাশ করতে পারে না, প্রকাশ করে বিভিন্নভাবে মানুষ উপহাস করে। এই জন্য অনেক পুরুষ নির্যাতন শিকার করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এদেরও কিন্তু মান, অভিমান, আবেগ সবই আছে, কিন্তু যদি কোনো পুরুষ কান্নাকাটি করে, এটা পুরুষের শোভা পায় না। কারণ কান্নাকাটি করবেন নারীরা। এই জন্য পুরুষ, যেমন আমার কাছে অনেক পুরুষ কান্না করতে করতে একদম ভেঙে পড়ে, কিন্তু কয় ভাই আপনার কাছে ফোন করে আমার বুক ভরা যে বেদনা, এটা কিছুটা হালকা হয়েছে, কারণ আমি আপনার কাছে কান্নাকাটি করতে পারছি। আর কারো কাছে যদি আমার দুঃখের কথা বলি, সবাই উপহাস করবে, এই জন্য কারো কাছে প্রকাশও করতে পারি না। পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি যেমন নারীদের অধিকার ও সম্মান থেকে বঞ্চিত করেছে, তেমনি পুরুষদেরও আবেগহীন, দায়িত্বকেন্দ্রিক এক জীবনযাপনে আবদ্ধ করে রেখেছে। প্রয়োজন এমন সমাজ ব্যবস্থা যেখানে নারী ও পুরুষ উভয়ই সমানভাবে সহানুভূতি ও সহমর্মিতা পাবে।
পুরুষের কান্না দুর্বলতা নয়, তার মানবিক পরিচয়ের একটি অংশ হিসেবে বিবেচিত হবে। সংশ্লিষ্টরা বলছেন, সমাজের প্রতিটি স্তরে পরিবার, শিক্ষা, সংস্কৃতি ও গণমাধ্যমে এই মানবিক দৃষ্টিভঙ্গির চর্চা গড়ে তুলতে হবে। শানা শারমিন, ৭১, ঢাকা। দর্শক, গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে বাঘের বাজার এলাকার ফিনিক্স কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। এ সময় কারখানার নিরাপত্তা কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, তবে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। দর্শক, আমরা যেমনটি ফুটেজে দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, তবে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে এবং তারা তাদের নিয়মিত যে কর্মযজ্ঞ তা চালিয়ে যাচ্ছে। আগুনের সূত্রপাত হওয়ার পর এর কারণ সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি এবং জানমালের ক্ষয়ক্ষতির খবর আমরা জানার চেষ্টা করছি। গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় এই কারখানাটি, এটি স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানা এবং আজকে যেহেতু একটি সাপ্তাহিক কাজের দিন, কাজেই কারখানায় শ্রমিক কিংবা অন্যান্য কর্মচারীদের থাকার একটা আশঙ্কা রয়েছে। আমরা খবর নেয়ার চেষ্টা করছি, আমাদের সহকর্মীরা সেখানে থেকে এই প্রসঙ্গে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন। আমরা নিশ্চয়ই এই অগ্নিকাণ্ড সম্পর্কে নতুন কোনো তথ্য পেলে সাথে সাথেই আপনাদেরকে জানাতে পারবো। প্রত্যক্ষদর্শীরা যেমনটি জানিয়েছে যে দুপুরবেলা এই ফিনিক্স কারখানায় হঠাৎ করেই আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে কারখানাটির নিরাপত্তা কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেছেন, তবে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয় এবং জয়দেবপুর থেকে এসেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। আমরা দেখতে পাচ্ছি যে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, তবে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে সেখানে। কারখানায় শ্রমিক কিংবা কর্মচারীরা কেউ উপস্থিত ছিলেন কিনা সে বিষয়ে তথ্য সংগ্রহেরও চেষ্টা চলছে। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও এখন পর্যন্ত জানা যায়নি। আগুনের সূত্রপাত কি করে হয়, এর পেছনের কারণ নিশ্চয়ই ফায়ার সার্ভিসের ব্রিফিং থেকে আমরা পরবর্তীতে জানতে পারবো। দর্শক, গাজীপুরে যে কয়েল কারখানায় অগ্নুৎপাতের সূচনা হয়েছে, আমরা সেই সম্পর্কে নিশ্চয়ই বিস্তারিত জানতে পারলে আপনাদেরকে তাৎক্ষণিক তথ্য দেব। এই মুহূর্তে চলে যেতে চাই নির্বাচন কমিশনে। সেখানে যে বৈঠক চলছে, সেই বৈঠকে এই মুহূর্তে কথা বলছেন বিএনপি নেতা মঈন খান। আমরা শুনে নেব তার বক্তব্য। এক নম্বর, আপনারা যেটা বলছেন, প্রার্থী রাজনৈতিক দলের একটাই করণীয়, আমরা নিয়ম কানুন মেনে নির্বাচন করবো। আমি একটা সহজ কথা বলি, সহজভাবে বলে দিলাম। এটা নিয়ে ডিবেট করারও আমি কোনো কিছু দেখি না, বা এটা নিয়ে কেউ বলবে যে আমি গায়ের জোরে গিয়ে নির্বাচন করবো, এই যুক্তি কিন্তু কেউ দিতে পারবে না। তো কাজে ইটস এন অবভিয়াস থিং, নাম্বার ওয়ান। তারপর দ্বিতীয় বিষয়টাতে আসি। আপনারা বলছেন যে তফসিল ঘোষণার পর আচরণবিধি প্রতিপালন, এটা তো করতেই হবে। মানে স্বাধীনতা মানে তো এটা নয় যে আমি যা খুশি তাই করবো। স্বাধীনতা তো এর কিছু নিয়ম কানুনের ভিতরেই তো স্বাধীনতা। কাজে সেই হিসাবে যদি আমরা বলি যে তফসিল ঘোষণা পরে, তফসিল তো আপনারা করে ফেলেছেন, গ্যাজেট নোটিফিকেশন হয়ে গেছে গত 10ই নভেম্বর গ্যাজেট নোটিফিকেশন হয়ে গেছে। তো এখন তো আমরা এই তফসিলের বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ আছে, আমি কিন্তু সেটা দেখছি না। এবং তফসিল আপনারা ভেবে চিন্তা করেছেন, আমরা বিভিন্ন মতামত দিয়েছিলাম। আমি বলবো না যে সবকিছু প্রতিফলিত হয়েছে। আমরা যে সাজেশন গুলো দিয়েছিলাম কিছু হয়তো প্রতিফলিত হয়েছে, কিছু প্রতিফলিত হয়নি। আপনারা বিভিন্ন লোকের মতামত নিয়ে সবকিছু একটা ইয়ে করে মিলমেশ করে একটা কনসেনসাসের ভিত্তিতে হয়তো একটা কিছু করেছেন। তো এখন যেটা হয়েছে, তফসিল ঘোষণার পর সে আচরণ বিধি তো আমাদের জন্য অবশ্য পালনীয়। এইটাই আমি সত্যিকার অর্থে কিন্তু কোনো আলোচনা বা ডিবেটের আমি কোনো স্কোপ দেখি। নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম। সেখানে বক্তব্য রাখছেন বিএনপির নেতা। বড়দিন উপলক্ষে চলতি বছর প্রত্যাশা অনুযায়ী পোশাক রপ্তানি করতে পারেননি গার্মেন্টস মালিকরা। নতুন ডিজাইনের পোশাকও তেমন তৈরি হয়নি উৎসবটিকে ঘিরে। তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা বলছেন, বিশ্ব মন্দা এবং ট্রাম্প শুল্কে মূল্যস্ফীতি উস্কে দেওয়ার কারণে ক্রেতাদেরও ক্রয় ক্ষমতা কমেছে। অন্যদিকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে এমন আশঙ্কাতেও ক্রয়াদেশ কমিয়েছেন পশ্চিমারা। জাহিদুল ইসলামের প্রতিবেদন। বছরের বেশিরভাগ সময় গড়পড়তা পোশাক রপ্তানি করলেও বড়দিন উপলক্ষে নতুন ডিজাইনের ক্রয়াদেশ আসে জুন এবং জুলাইয়ের দিকে, যা রপ্তানি হয় সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত।
গার্মেন্টস মালিকরা বলছেন পোশাক রপ্তানির মূল বাজার ইউরোপ এবং আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের দেশগুলো। 25 ডিসেম্বর বড়দিন উপলক্ষে তাদের মূল প্রস্তুতি থাকে ক্রিসমাসের পোশাকে। নতুন ডিজাইনের এবং উচ্চমূল্যের ক্রয়দেশও থাকে এই সময়। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। আমেরিকার শুল্ক আরোপের কারণে আসলে সাপ্লাই চেইনও কিন্তু একটু ভলাটিলিটি আছে। সাথে সাথে কিন্তু আমেরিকাতেই ওদের ডিমান্ডটা প্রায় 25 থেকে 30% কিন্তু কমেছে। আর ইন্ডিয়া এবং চাইনিজরা অনেক বেশি আকারে ওরা ইউরোপে ওরা ড্রাইভ দিচ্ছে এবং ইউরোপিয়ানরাও সুযোগটা নিচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য দিয়ে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, বছরের জুলাই থেকে অক্টোবর বড়দিনের আগে এই 4 মাসে রপ্তানি বেড়েছে মাত্র 1.4%। ক্রিসমাস যখন আসে তার 3-4 মাস আগের থেকে আমাদের অর্ডারগুলো বেড়ে যায়। এবছর আমরা দেখলাম যে ক্রিসমাস নিয়ে খুব একটা মাতামাতি নাই, খুব একটা অর্ডারের কোনো প্রবৃদ্ধি নাই। সত্যি এটা হতাশাব্যঞ্জক এই ক্রিসমাসের অর্ডার না পাওয়াটা। গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন বলছে, এবছর বেশ কিছু পোশাক কারখানা বন্ধ হয়েছে। সামনে জাতীয় নির্বাচন। সব কিছুরই খবর নিজস্ব মাধ্যমে রাখছেন ক্রেতা প্রতিষ্ঠানগুলো। প্রায় 300-র মতো ফ্যাক্টরি বন্ধ হয়েছে। এই বন্ধ ফ্যাক্টরিগুলি কাস্টমারের কাছে একটা ভুল বার্তা যাচ্ছে এবং তার সাথে রাজনৈতিক অবস্থা আছে, সেটারও কোন দিকে ডাইরেকশনে যাবে সেটা নিশ্চিত না হওয়া পর্যন্ত মনে হয় না আমাদের এই সাফিসিয়েন্ট অর্ডারগুলি আমাদের কাস্টমাররা আমাদেরকে প্লেস করবে। অন্যদিকে স্থানীয়ভাবে উৎপাদন ও বন্দর সেবার খরচ বৃদ্ধির প্রভাবও ক্রিসমাসে রপ্তানি কমার কারণ বলছেন সংশ্লিষ্টরা। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।